হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে মোশন ইন এ প্লেন এই চ্যাপ্টারের 8 নম্বর পার্টেতে ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে কি ইউনিফর্ম সার্কুলার মোশন। আমি চেষ্টা করব সবথেকে সহজভাবে একদম বেসিক থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত তোমাদের এনসিইআরটি বইয়ে যেভাবে যতটুকু দেয় পুরোটাই কভার করব এবং থিওরি শেষ হওয়ার পর এর উপর কেমন নিউমেরিক্যাল প্রবলেম আসে নিট এবং জয়েন্টের জন্য সেগুলো ডিসকাস করব। তাহলে আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো প্রথমে দেখে নাও, তোমরা এটা হেডিং দাও ইউনিফর্ম সার্কুলার মোশন। তো আলোচনা শুরু করার আগে তোমাদের আমরা অ্যাকচুয়ালি কী আজকে ডিসকাস করবো সেটা তোমার বলে দিই যে আমরা মেনলি কী ডিসকাস করবো। এটা ডিসকাস করবো কি কোনো পার্টিকেল যখন একটা বৃত্তাকার পথে মুভ করে তার সেই মুভ করার জন্য সেখানে যে ত্বরণ হবে সেই ত্বরণটার ত্বরণটার ম্যাগনিটিউড ক্যালকুলেট করব, ম্যাগনিটিউড আর কি এর ডাইরেকশন। তার মানে আমরা মেনলি সার্কুলার মোশনে ক্যালকুলেট করব ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য অ্যাক্সিলারেশন বা ত্বরণটা কত হবে এবং তার ডাইরেকশনটা কোন দিকে হবে এবং এই ত্বরণের জন্য যে ফোর্স অ্যাপ্লাই হবে সেই ফোর্সটা কত হবে, অর্থাৎ বলটা কত হবে। একটা বৃত্তাকার পথে বস্তু ঘুরলে তার উপর যে বল প্রযুক্ত হচ্ছে সেই বলটা কোন দিকে ক্রিয়া করবে সেটা টোটাল ডিটেলসটা আলোচনা করবো। এইটা হচ্ছে মেন। তারপরে এটা নিউমেরিক্যাল প্রবলেম কী আসে সেটা দেখে নাও। এটা তোমাদের এনসিইআরটি বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং চেষ্টা করো সবথেকে সহজ করে যে কনসেপ্টটা তোমাদের হয়তো এটা পড়তে গেলে টাফ মনে হতে পারে, কিন্তু আমি সবথেকে সহজ করে এটা বোঝানোর চেষ্টা করবো। তার প্রথমে দেখে নিই আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন। সার্কুলার মোশন মানে দেখে নাও আমরা একদম বেসিক থেকেই শুরু করবো, একদম কোনো কিছু আসবে না, একদম যাদের কাছে ফিজিক্স টাফ মনে বা এইটা টাফ মনে তাদেরকেও এটা সহজ লাগবে। আমি সেই জন্য একদম বেসিক থেকে একদম পুরো নিট লেভেলের মতো তোমাদের বুঝিয়ে দেবো। দেখে নাও সার্কুলার মোশন কি কোনো একটা পার্টিকেল, কোনো একটা বস্তু, কোনো একটা চার্জ যদি একটা বৃত্তাকার পথে মুভ করে, ভালো করে শোনো, প্রত্যেকটা কথা কিন্তু আমার মনোযোগ সহকারে শুনতে হবে আর বুঝতে হবে, আর যেটা বোঝে সেটা ভালো করে খাতায় নোট ডাউন করতে হবে। যেটা বোর্ডে করছি আলাদা করে নোট নয়, যেটা বোঝাচ্ছি তোমাদের এখানে সেইটাই নোট করো ভালো করে। তা দেখে নাও কোনো পার্টিকেল যদি বৃত্তাকার পথে মুভ করে গতিশীল থাকে তো তার মোশনকে বলে সার্কুলার মোশন। ওকে, এবার ইউনিফর্ম মানে কি, আমরা একটা কথা বলবো না ইউনিফর্ম। ওকে, ইউনিফর্ম মানে কি, যদি কোনো পার্টিকেল বা কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে আবার গতিশীল থাকে, ধরলাম এর বেগ হচ্ছে ভি আর বেগটা সর্বদা স্পর্শক বরাবর হয়, ধরলাম এর হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে এখানটা থাকলে কী হবে, এর বেগটা স্পর্শক বরাবর হবে, এখানটা থাকলে কী হবে, স্পর্শক বরাবর হবে। তাহলে যদি কোনো পার্টিকেল একটা বৃত্তাকার পথে ঘোরার সময় থ্রু আউট টোটাল পাথ বরাবর তার ভেলোসিটি বা অ্যাভারেজ স্পিড যদি সেম থাকে, যদি পরিবর্তনশীল না হয়, তাহলে তার যে মোশনে থাকবে সেই মোশনকে বলা হয় ইউনিফর্ম মোশন। তার মানে এটা হচ্ছে কি ইউনিফর্ম মোশন, এখানে ভেলোসিটি কোনো আর বা স্পিডের কোনো পরিবর্তন হয়নি। তাহলে সহজ ভাষায় বলতে গেলে কি, তাহলে কোনো পার্টিকেল বা কোনো বস্তু বা কোনো চার্জ যদি একটা বৃত্তাকার পথে গতিশীল থাকে এবং সে তার গতিশীল পথে বরাবর মানে থ্রু আউট টোটাল পথ যদি আমি স্পিড বের করতে যাই সেটা কনস্ট্যান্ট আছে, কোনো পরিবর্তনশীল নয়, তা সেই রকম তার মোশনটাকে বলা হয় কি ইউনিফর্ম মোশন। তার মানে অপোজিট দিকে বলতে পারি কি, অপোজিট দিকে হচ্ছে কি কোনো বস্তু যদি বৃত্তাকার পথে মুভ করার সময় তার ভেলোসিটি পরিবর্তন মানে থ্রু আউট এ সার্কুলার পাথ দ্য ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে সেরকম মোশনকে আমরা ইউনিফর্ম বলবো না। তাহলে ইউনিফর্ম তখনই বলবো যদি কোনো একটা বৃত্তাকার পথে থ্রু আউট পুরো পাথ বরাবর যদি তার ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে সেই মোশনটাকে বলবো কি, বা সেই সার্কুলার মোশনটাকে আমরা বলবো ইউনিফর্ম সার্কুলার মোশন। এবারে এই কনসেপ্টে আমরা কীভাবে অ্যাক্সিলারেশনটা বের করবো এবং তার ডাইরেকশন, দুটো জিনিস আমি বললাম কি এখানে আমরা দুটো জিনিস বের করবো। একটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এই সার্কুলার মোশনের জন্য অ্যাক্সিলারেশন কতটা হবে, তার ম্যাগনিটিউড কত হবে এবং তার ডাইরেকশনটা কোন দিকে হবে এবং এই অ্যাক্সিলারেশনের জন্য ফোর্সটা কী হবে। ওকে, পুরো ডিটেলসে একদম আমরা যা পড়েছি তার থেকে একটু হাই লেভেল একদম নেবো এবং তাও খুব সহজভাবে, মানে আমরা হাই কনসেপ্ট নেবো কিন্তু খুব ইজিভাবে। দেখে নাও খুবই সহজ লাগবে। দেখে নাও তোমাদের বই যে এক্সাম্পলটা দিয়েছে যেইভাবে বুঝেছি আমি সেইভাবে তোমাদের বলে দিচ্ছি। দেখে নাও এবং যাতে করে তুমি এখানে বোঝার পর এনসিইআরটি বই যাওয়ার পড়বে একদম জলের মতো সহজ মনে হয় তোমাদের একদম। দেখে নাও ধরলাম তাহলে একটা বৃত্তপথ চাপ নিলাম, এটা হচ্ছে একটা বৃত্তচাপ। ওকে, বা আমি একটু এখানটাই এইভাবে দিয়ে দিচ্ছি।
এটা একটা বৃত্তচাপ। ওকে, একটা বৃত্তচাপ। তাহলে আমরা জানি কোনো পার্টিকেল যখন বৃত্তপথে মুভ করে প্রত্যেকটা পয়েন্টে তারকে ভেলোসিটির ডাইরেকশান চেঞ্জ হয়, তাই না? আমি এটা দেখালাম, এটা যদি বৃত্তপথে মুভ করে তাহলে এখানে এর ডাইরেকশান এদিকে, ভেলোসিটির এর ডাইরেকশান হচ্ছে এদিকে। ওকে, এর ডাইরেকশান হচ্ছে এদিকে, এর ডাইরেকশান মানে প্রতি মুহূর্তে কী হবে, ভেলোসিটির ডাইরেকশান চেঞ্জ হয়। আর ধরলাম এখানে যদি ভেলোসিটি v1 হয়ে যায়, এটা v1, এটা v2, এটা v3, এটা v4। তা যদি প্রত্যেকটা দেখেন, ভালো করে বুঝেন আমি কী বলতে চাইছি। একটা পার্টিকেল যখন একটা বৃত্তাকার পথে মুভ করে তার প্রত্যেকটা পয়েন্টে তার ভেলোসিটির ডাইরেকশানের চেঞ্জ হবে এবং ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। দেখুন ভেলোসিটি যদি প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে অ্যাক্সিলারেশন বা ত্বরণ সৃষ্টি হবে। সেই ত্বরণটা কত হবে? আমি এখানে সাপোজ ধরলাম যে একটা বৃত্ত চাপ আছে, এখানে একটা পয়েন্ট আছে। ওকে, এখানে একটা পয়েন্ট আছে, সেটাকে সি বললাম। পার্টিকেলটা প্রথম ধরলাম এইখানটায় আছে। ওকে, পি বিন্দুতে আছে। তাহলে পি বিন্দু থাকলে এর তাহলে এই বস্তুটা বা এই পার্টিকেলটার বেগ কোন দিকে হবে? পার্টিকেলটার বেগ হবে কি স্পর্শক বরাবর, এই বরাবর। ওকে, তার মানে এইখানে আমি যদি এটা দূরত্ব যদি আর বলি, অর্থাৎ সিপি দূরত্ব যদি আর হয় তাহলে এই ভেলোসিটিটা এর উপরে কী থাকবে? লম্ব থাকবে, তাই না? ধরলাম সার্টেন টাইম বা ডেলটি সময় পর পার্টিকেলটা এখানটায় এসে পৌঁছলো। ওকে, এখানটায় আসলো, তাহলে এর অভিমুখ কোন দিকে হবে? স্পর্শক বরাবর। সর্বদা বৃত্তের পথে কোনো বস্তুর বেগ তার স্পর্শক বরাবর হয়, রৈখিক বেগ বা এখানে আমি স্পিড বা দ্রুতি বলি। তাহলে এটাকে ধরলাম ভি ড্যাশ। তাহলে এটা সি বিন্দু, এটাকে পি ড্যাশ বিন্দু ধরলাম, এটা পি ড্যাশ বিন্দু। তাহলে এবার দেখে নাও, এটা হচ্ছে মেন। এই ছবিটা দেখে নাও ভালো করে বুঝে, এই আমি সব থেকে সহজ করে একদম ছবিটা বুঝিয়ে দেবো, কোনো টাফ লাগবে, কোনো কিছু টাফ নেই, ইজি একদম। দেখে নাও ব্যাপারটা সহজ হয়, প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। ধরলাম একটা পার্টিকেল, এটা বৃত্তচাপ আছে যার কেন্দ্র হচ্ছে সি। প্রথম অবস্থায় পার্টিকেলটা পি বিন্দুতে আছে, তার মানে এখান থেকে বলতে পারি এবং সিপি ইকুয়াল টু আর। ওকে, সিপি ইকুয়াল টু আর। ওকে, এবং এই পি বিন্দুতে পার্টিকেলটার অভিমুখ কোন দিকে আছে? লম্ব বরাবর। তাহলে এর ভেলোসিটি কত হবে? ভি। তাহলে পি বিন্দুতে দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল at P is V and the velocity of the particle at P is V and at P dash is V dash. ওকে, দুটো বের করলাম আমরা। এবার সিপি ইকুয়াল টু লিখলাম কি আর, আর সিপি ড্যাশ এটাকে আমি আর ড্যাশ দিলাম, তার মানে সিপি ড্যাশ ইকুয়াল টু আর ড্যাশ। ওকে, এটা পেয়ে গেলাম। তা দেখলাম দুটো ডিস্টেন্স আমরা পেয়ে গেছি, সিপি হচ্ছে আর, আর সিপি ড্যাশ হচ্ছে কি আর ড্যাশ। এবং পি বিন্দুতে ভেলোসিটি হচ্ছে কি আমার ভি, আর পি ড্যাশ বিন্দুতে হচ্ছে কি ভি ড্যাশ। ওকে, এটা পেয়ে গেলাম। এবারে এই যে দুটো বিন্দু আছে পি আর পি ড্যাশ, এদের মধ্যে লিনিয়ার ডিস্টেন্সটা কত? এবার এখানে যদি আমি ভেক্টর কনসেপ্ট দিই তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি এখান থেকে দূরত্ব নিচ্ছি, এটা হচ্ছে এই অভিমুখে হবে, আর এটা এখান থেকে নিচ্ছি মানে এটার অভিমুখ এই বরাবর হবে, তাই না? তাহলে লিনিয়ার যদি ডিস্টেন্স নিই, সেই লিনিয়ার ডিস্টেন্সটা কোন দিকে হবে দেখে নাও। এই বিন্দু থেকে যদি লম্বটা নিই এটা, তাহলে তার অভিমুখ হবে কি এদিকে, এটা। তাহলে এইটা হচ্ছে কি লিনিয়ার ডিস্টেন্স, অর্থাৎ পি আর পি ড্যাশের মধ্যে লিনিয়ার ডিস্টেন্সের এটা হচ্ছে কি এটা, আর এর মান হচ্ছে কি ডেল্টা আর ধরলাম, এটা ডেল্টা আর। ডেল্টা আর, তাহলে এখান থেকে যদি আমি বসিয়ে দিই তাহলে এখানে বলতে পারি কি পি ড্যাশ ইকুয়াল টু ডেল্টা আর। আমি এখানে ভেলোসিটি বের করবো অ্যাকচুয়ালি, যেহেতু অ্যাক্সিলারেশন দরকার আমার, এখান থেকে আমি ভেলোসিটির রেজাল্টেন্ট ভেলোসিটি বা চেঞ্জ অফ ভেলোসিটি কত হচ্ছে তার ডাইরেকশনটা বের করবো। তারপরে ম্যাগনিটিউড আমরা বের করবো, আগে তার ডাইরেকশনটা বের করবো দেখে নাও। তাহলে সেটা কীভাবে বের করবো দেখে নাও। তাহলে আমি একটা কাজ করছি, এখান থেকে ডট ডট করে একটা লাইন টানছি। ওকে, এবারে লক্ষ্য করো পি বিন্দুতে ভেলোসিটি কোন দিকে আছে, ওই ডাইরেকশনটা কোন দিকে আছে, এই দিক বরাবর। তার মানে আমি যদি এখানে একটা পয়েন্ট নিই তাহলে ভেলোসিটি পি বিন্দুতে যে ভেলোসিটি আছে সেটা কোন দিকে বরাবর, এখানে এই বরাবর। তাহলে আমি এখান থেকে এটা লাইন টানতে পারি, তাই না? এর অভিমুখ এদিকে, পুরো ডাইরেকশন সমেত। ওকে, এদিকে। আর দেখে না পি ড্যাশ বিন্দুতে ভেলোসিটি কোন দিকে আছে, এই দিকে, এই অভিমুখে। তার মানে এটা
আমি এখান থেকে দিই, দেখে নাও এই অভিমুখে, তাই না? ভালো করে দেখে নাও, এটা হচ্ছে আমার ভি এর অভিমুখ, এটা হচ্ছে ভি ড্যাশ। ভালো করে দেখে নাও, কোনো ডাউট না থাকা দরকার, একদম পুরো ইজিভাবে বোঝার চেষ্টা, সব থেকে সহজভাবে বোঝাতে দেখো, কোনো টাফ নেই, খুবই ইজি আছে এগুলো। মানে হচ্ছে একটু সময় লাগবে, যেগুলো একটু টাফ মানে সেটা একটু সময় দিয়ে বুঝতে হয়, দেখবে সেটাও সহজ হয়ে যাবে। দেখে নাও, বড় যদি একটা ছোটো পাথরকে এক ঘা মারলেই ভেঙে যায়, বড় পাথরকে বারবার মারতে হবে, তারপরে একবার মেরে ভেঙে যাচ্ছে না, মনে হচ্ছে আর হবে না, না আরও মারতে হবে, মেরে ভেঙে ছাড়বো এরকমভাবে। তাহলে এটাকে আমি পুরো ইজি করবে, সহজ করে বুঝবো একদম। তাহলে একটা পার্টিকেল এই পি বিন্দু থেকে পি ড্যাশ বিন্দুতে গেছে, তাহলে এখানে যে সময়টা লিখে দিই, টোটাল টাইম লেগেছে কি ডেল্টা, এখানে ধরলাম কি দ্য টাইম অ্যাট পি ইজ t1 বাট টি, ধরলাম দ্য টাইম at p is t and at p dash is t dash। তাহলে টাইম চেঞ্জটা কত হচ্ছে, তাহলে টাইম চেঞ্জ অফ টাইম ডেল্টা টি ইকুয়াল টু টি মাইনাস টি ড্যাশ। ওকে, তাহলে পার্টিকেল পি বিন্দু থেকে পি ড্যাশ বিন্দুতে আসতে যে সময় লেগেছে সেই সময়টা থেকে ডেল্টা টি। ওকে, ডেল্টা টি সময় লেগেছে, এবং পি বিন্দুতে ভেলোসিটি কোন দিকে ডাইরেকশন, এইদিকে, তাহলে এইদিকে এই উপাংশটা দিলাম। তাহলে পি ড্যাশ বিন্দুতে ভেলোসিটি কোন দিকে আছে, এইদিকে, তাহলে এইদিকে দিলাম। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কোন দিকে হবে, এর মতো। ঠিক যেইভাবে আমরা ডেল্টা আর বের করলাম, ঠিক সেইভাবে আমরা কী করবো, ডেল্টা ভি বের করবো, তার ডাইরেকশনটা কোন দিকে হবে দেখে নাও, এই অভিমুখে। তাহলে এটা হচ্ছে ডেল্টা ভি ডাইরেকশনের দিকে। তাহলে দেখে নাও, এদিকে ভি, এদিকে ভি ড্যাশ, তাহলে ডেল্টা ভি হবে এদিকে, এই ডাইরেকশন হবে। ওকে, তার মানে এখান থেকে বুঝতে যাচ্ছে কি ডেল্টা ভি এর ডাইরেকশনটা সেটা কোন দিকে হচ্ছে, ডেল্টা ভি ডাইরেকশনটা হচ্ছে কি সেন্ট্রাল সি বিন্দুতে, কেন্দ্র বিন্দুতে। এটাই হচ্ছে বোঝা দরকার। এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনের বা ত্বরণের অভিমুখ কোন দিকে হবে সেটা আমাদের প্রমাণ সহকারে দেখাবো, ডাইরেক্ট শুধু থিওরিক্যালি বা ডাইরেক্ট ডেরিভেশন দেখাবো না, কীভাবে হচ্ছে, কেন ডাইরেকশান আমরা কেন্দ্রের মুখে নিচ্ছি সেইটা আমরা লজিক্যালি এটা বোঝার চেষ্টা করবো। তা দেখে নাও, তাহলে এটা ভি, এটা যে ভি ড্যাশ, তাহলে এখান থেকে ডেল্টা ভিটা কোন থেকে এদিকে হচ্ছে। এখান থেকে আরেকটা জিনিস ফলো করে, এটা আমি শর্ট এইগুলো পয়েন্টগুলো লিখে রাখি আগে, সিপি ইকুয়াল টু আর, সিপি ড্যাশ ইকুয়াল টু আর ড্যাশ পাশে লিখে রাখছি। ওকে, এগুলো লিখে রাখছি। আর পি ড্যাশ ইকুয়াল টু ডেল্টা আর। ওকে, এইগুলো তাহলে এটা পেয়ে গেলাম। এবার এখান থেকে দেখে নাও, আর ডেল্টা টিটাও লিখে রাখলাম, টি ড্যাশ মাইনাস টি। এগুলো পরবর্তীকালে কাজে লাগবে। এখান থেকে না আমি এটা মুছে দিচ্ছি, এটা পুরো প্রত্যেকটা জিনিস কেন হলো, এইটা কেন ওইটা কেন সব জানতে হবে আমাদের, এগুলো দেখে নাও। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি ডেল্টা ভি তার ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে, সেন্টার দিকে, কেন্দ্রের দিকে, এই বৃত্তপথের কেন্দ্রের দিকে ডাইরেকশন। দেখে নাও ডাইরেকশনটা ভি ড্যাশ, তাহলে ডেল্টা ভিটা এই দিকে ডাইরেকশন, তাহলে ডেল্টা ভি ডাইরেকশন কি সি এর দিকে, কেন্দ্রের দিকে একদম। মনে হচ্ছে যেন এখান থেকে তীর ছোড়া হয়, এবার তীর ছুড়লে কোন দিকে যাবে, সি বিন্দু থেকে আঘাত করবে, তাহলে কেন্দ্রের দিকে আছে। আর একটা জিনিস দেখেন, ডেল্টা আর আর ডেল্টা ভি পরস্পর কী আছে, পারপেন্ডিকুলার আছে, তাই না, পারপেন্ডিকুলার, যেন ইন্টারসেক্ট করেছে, যেন মিডিল বিন্দু ছেদ করেছে। তাহলে বলতে পারি এখান থেকে ডেল্টা আর অ্যান্ড ডেল্টা ভি আর পারপেন্ডিকুলার, আর perpendicular to each other। ওকে, একে অপরের দিকে কী হবে, কি একে অপরের দিকে মানে একে অপরের পারপেন্ডিকুলার লম্ব হবে, পরস্পর লম্ব হবে। দেখে নাও, তাহলে ডেল্টা বলতে পারি এখানে, তার মানে বলতে পারি কি ডেল্টা ভি ডেল্টা আর। ওকে, ডেল্টা আর এবং ডেল্টা ভি পরস্পর এইভাবে লম্ব থাকবে, এইভাবে। দেখে নাও, খুবই সহজে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। এবারে এখান থেকে আমি বের করবো কি, এখান থেকে অ্যাকচুয়ালি আমি বের করতে চাইছি যে অ্যাক্সিলারেশনের ডাইরেকশনটা কোন দিকে হবে। এবার এখান থেকে আরেকটা জিনিস দেখে নাও, যে শুধু এই পজিশনের জন্য কি কেন্দ্র অভিমুখ হবে না, যদি আমি পজিশন দুটো চেঞ্জ করে দিই, অন্যদিকে চেঞ্জ করি, তার জন্য কী এরকম হবে সেটাও দেখে নিই, সেটাও বুঝে নিই। দেখে নাও, মানে শুধু পার্টিকেল দুটি এই বিন্দুতে থাকলেই যে লব্ধি যে বেগটা হবে তার সেটা কেন্দ্রের দিকে হবে, শুধু তাই নয়, এই পজিশনটা চেঞ্জ হয়ে গেলেও হবে। সেটা কীভাবে দেখে নাও। আচ্ছা, এখানে তাহলে আমি একটা এই পয়েন্টটা লিখে রাখি, যেটা পেলাম এক্ষুনি, ডেল্টা ভি
পারপেন্ডিকুলার ডেল্টা আর। ওকে, কমেন্টে অবশ্যই জানাবে যে প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারছো কি না, আর যদি কোনো জায়গায় ডাউট থাকে সেইটা তোমরা কমেন্টে বলবে যেগুলো আমি বের করলাম। তাহলে এই একটা পেলাম। এবার দেখো না, যদি আমি এর পজিশানটা চেঞ্জ করে দিই তাহলে কী হবে দেখো না, যদি আমি এর পজিশানটা চেঞ্জ করে দিই, অর্থাৎ আমি বৃত্ত চাপটাকে একটু ঘুরিয়ে দিলাম এইভাবে, এবং সি বিন্দুটাকে এখানে ধরলাম। ওকে, এটা পি, এটা পি ড্যাশ, দেখে নাও ঘুরে গেছে একটু, তাই না, এটা একটু ঘুরে গেছে। তাহলে সি বিন্দু, তাহলে এর ভেলোসিটি আবার স্পর্শক বরাবর এদিকে হবে, এর ভেলোসিটি কী হবে, এই বরাবর স্পর্শক বরাবর এদিকে হবে। তাহলে ভি ড্যাশ। তাহলে এখান থেকেও যদি আমি টানি তাহলে ভিটা কোন দিকে আছে, এদিকে। তাহলে দেখে নাও ভিটার জন্য আমি এদিকে পাচ্ছি একটা, দেখে নাও প্যারালাল, আর একটা হচ্ছে এইদিকে পাবো। তাহলে এটা ভি, এটা হচ্ছে কি ভি ড্যাশ। ওকে, আর এই দিক বরাবর কী হচ্ছে কি ডেল্টা ভি। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে এখানে যে ডেল্টা ভি ডাইরেকশানটা সেটাও কেন্দ্রের দিকে, তার মানে পয়েন্ট দুটোর পজিশান যে কোনো পজিশানের জন্য, অর্থাৎ আমি যদি একটা বৃত্তপথের এই দুটো পয়েন্ট নিয়ে যা হবে, এখানে ডাইরেকশানটা কেন্দ্রের দিকেই হবে। যদি এই দুটো পয়েন্ট এখানেও কেন্দ্রের দিকে হবে, এখানে নিলেও কেন্দ্রের দিকে, অর্থাৎ অলওয়েজ আমরা যে কোনো দুটো বিন্দু পার্টিকেল যে কোনো দুটো বিন্দুতে থাকুক, যতটুকু দূরত্ব যাক, যে রেজাল্টেন্ট যে ভেলোসিটি পাবো সেই রেজাল্টেন্ট ভেলোসিটির ডাইরেকশানটা কোন দিকে হবে, সর্বদা কেন্দ্রের অভিমুখে হবে। ওকে, তাহলে এটা যদি আমরা এখানে টানি, আর এটা সর্বদা কি ডেল্টা আরকে ছেদ করে পরস্পর লম্ব থাকবে। ওকে, তাহলে এটা খুবই সহজে আমরা বুঝতে পারলাম যে এটা সর্বদা কী হবে, কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে এখান থেকে বলতে পারি যে রেজাল্টেন্ট ভেলোসিটি যেটা হবে সেটা সর্বদা কী হবে, কেন্দ্রের দিকে কাজ করবে। তাহলে এখানে অ্যাক্সিলারেশন কী হবে, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। তা বলতে পারি এখান থেকে, তাহলে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, so therefore average acceleration সেটা কী হবে, আমি এ বার দিলাম, সেটা কি চেঞ্জ অফ ভেলোসিটি অর্থাৎ ডেল্টা ভি ডিভাইডেড বাই ইন টাইম অফ ইন্টারভাল টাইম। ওকে, তাহলে হচ্ছে ডেল্টা টি। তাহলে এটা হচ্ছে আমার অ্যাভারেজ ভেলোসিটি, দেখে না, এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি দেখে না, এ বার ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা টি, এইটা। তাহলে এখান থেকে খুব সহজে আমরা বের করতে, নর্মালি দেখে নাও না, আমরা ভেলোসিটি কী করবো, আমরা জানি কি যে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম হচ্ছে সেটাকে বলা হয় কি অ্যাক্সিলারেশন। তাহলে আমি এ বার দিলাম মানে কি হচ্ছে কি অ্যাভারেজ ভেলোসিটি ডিভাইড বাই অ্যাভারেজ টাইম। ওকে, অ্যাভারেজ টাইম বা এখান থেকে যে টাইম ইন্টারভাল যত টোটাল যে টাইম লেগেছে সেই টাইমটা। এবার এখান থেকে আমরা তো ভেলোসিটি বের করলাম, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা ভেলোসিটির ম্যাগনিচিউড মান কোন দিকে হবে বা এর ডাইরেকশনটা কোন দিকে হবে সেই ডাইরেকশনটা এবং তার ভ্যালুটা ম্যাগনিচিউডটা দুটোই বের করবো। তাহলে এখান থেকে দেখে নাও যে যেহেতু আমি যদি ভেক্টর কোয়ান্টিটিতে লিখি, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু ডেল্টা ভি ভেক্টর বাই ডেল্টা টি। তাহলে দেখে নাও এখান থেকে আমি বলতে পারছি যে ডেল্টা ভি এর ডাইরেকশন যেদিকে হবে অ্যাক্সিলারেশন বা ত্বরণের ডাইরেকশনটা সেদিকে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যদি বেগ কেন্দ্রমুখী হয় তার ত্বরণটাও কী হবে, কেন্দ্রমুখী হবে, অর্থাৎ এখানে যে অ্যাক্সিলারেশনটা হবে সেটা কি কেন্দ্রের দিকে হবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো বৃত্তীয় পথে যখন পার্টিকেল মুভ করবে যে কোনো সার্টেন দুটো পজিশনের জন্য যে ত্বরণ পাওয়া যাবে সেই ত্বরণটা এই বৃত্তীয় পথের কেন্দ্রমুখী হবে, কেন্দ্রের দিকে হবে। ওকে, এই ডাইরেকশন হবে। ওকে, তাহলে সেই জন্য বলা হয় কি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। তা যেহেতু কেন্দ্রের দিকে হচ্ছে তাহলে সেই জন্য বলা হয় সেন্ট্রিপেটাল। এটা আমি একটু ডিটেলসে বলবো, তার আগে আর একটু ক্যালকুলেশনটা করে নিই। তাহলে এটা হচ্ছে এটা বলা হয়। এবার নেক্সট আমি যেটা করবো এর ম্যাগনিচিউডটা কত হবে, এর ম্যাগনিচিউড। এবার দেখুন ম্যাগনিচিউড বা আমরা বের করতে রেখে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বের করবো। ওকে, তাৎক্ষণিক ত্বরণ কীভাবে বের করবে দেখো, তা সেটা হচ্ছে ম্যাগনিচিউড। তাহলে হচ্ছে ম্যাগনিচিউড অফ দ্য অ্যাক্সিলারেশন অফ অ্যাক্সিলারেশন। এবার দেখে নাও যদি আমার এখানে বললাম কি এখান থেকে টাইমটা লেগে যায় কি ডেল্টি টাইমে ডেল ভি হচ্ছে, তার মানে ডেল্টি টেন্স টু জিরো, যদি আমি লিমিট বসে দিই ডেল্টি টেন্স টু জিরো, তাহলে সেটা কী হয়ে যাবে দেখে নাও। তাহলে এখান থেকে হবে কি অতএব এ ইকুয়াল টু লিমিট ডেল্টি টেন্স টু জিরো, তাহলে এটাকে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। এটা তোমরা আমার একমাত্রিক গতি যে চ্যাপ্টার আছে সেখানে ডিটেলসে বলেছিলাম।
তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি দেখেছি তোমাদের। তাহলে এখানে এ লিমিট ডেল্টা টেন্স টু জিরো, অর্থাৎ যে ডেল্টা টাইম ইন্টারভালটা যদি টেন্স টু জিরো হয়ে যায় তাহলে এটা কী হবে, আমরা একটা অপারেটর চলে আসে, সেখানে আমরা যে ত্বরণটা পাবো সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ এবং সেটা তার ম্যাগনিটিউড ভ্যালু পাবো। তা দেখে না এ লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, তার ডেল্টা ভি অ্যাভারেজ ডিভাইডেড বাই এখানে বলতে পারি কি ডেল্টা টি। ওকে, তা যদি ডেল্টা টি টেন্স টু জিরো হয় তার ডেল্টা ভি বাই ডেল্টা টি এদের যে অনুপাত হবে সেটাকে আমরা বলবো কি অ্যাক্সিলারেশন। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। ওকে, এটা আমরা বের করলাম। তাহলে এটা যদি ক্যালকুলেট করতে পারি, মান বের করতে পারি, তাহলে খুব সহজে আমরা ত্বরণটা বের করতে পারবো বা ত্বরণের মানটা বের করতে পারবো। এবার দেখে না এখনো কাজ বাকি, ছবিতে এখনো কাজ বাকি আছে। কাজটা কি দেখে নাও, এখানে দেখে নাও যে আমি ধরলাম এখানে এর অ্যাঙ্গেলটা হচ্ছে কি ডেল্টা থিটা, ডেল্টা থিটা। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ছবিটা থেকে ভালো করে লক্ষ্য করো, দেখে নাও, দেখে নাও এটা যেন এরম টাইপের এসছে না ছবিটা, দেখে নাও এরম টাইপের। একটু দেখার ছবিটাকে, এইটা আর এইটা, ভালো করে ছবিটার দিকে তাকাও, এরম টাইপ এসছে ছবিটা। ওকে, আমি এটা ছোটো করে একটা আঁকলাম, এটা বড় হবে এটা, এটাকে ভি, এটা ভি ড্যাশ। ওকে, এটা আর, এটা আর ড্যাশ, এটা সি বিন্দু, এটাকে সি বিন্দু, সি বিন্দু। এখানে দেখে নাও যে আর ড্যাশ আর ভি ড্যাশ পরস্পর পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এদের মধ্যে কোনটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে দেখে নাও কত ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তার মানে এই কোণটা সেম 90 ডিগ্রি। ওকে, তার মানে এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বুঝতে যাচ্ছে কি ভেলোসিটি আর পজিশান, ওকে পজিশান ভেক্টর, ভেলোসিটি আর পজিশান ভেক্টর পরস্পর কী আছে, পারপেন্ডিকুলার আছে, তাই না, পরস্পর পারপেন্ডিকুলার আছে। এখানে দেখে নাও পজিশান ভেক্টর আর ভেলোসিটি পরস্পর পারপেন্ডিকুলার আছে। তাহলে এখানে তাহলে যদি হয়, তাহলে এটা যদি ডেল্টা থিটা হয় তাহলে এটাও কী হবে, ডেল্টা থিটা হবে। ওকে, তাহলে এটাও ডেল্টা থিটা হবে। দেখে নাও ভালো করে, যদি এটা ডেল্টা থিটা হয় তাহলে এটাও ডেল্টা থিটা হবে। এবার দেখে নাও, কারণ কি এখানে পজিশন আর ভেলোসিটি পরস্পর কী আছে, পারপেন্ডিকুলার আছে, লম্ব আছে, সেই জন্য এটা ডেল্টা থিটা, তাহলে এটা ডেল্টা থিটা হবে। এবার এটার নাম দিয়ে দিচ্ছি আমি GHI, GHI। তা GHI আমি ত্রিভুজটা দিলাম, দেখে নাও। তাহলে GHI ত্রিভুজ, এটা হচ্ছে CP ড্যাশ, CP ড্যাশ ত্রিভুজ, দেখে নাও। তাহলে এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজ যদি আমরা নিয়ে ভাবি, দেখে নাও, আমি এটা অ্যাক্সিলারেশনটাকে এটা পাশে লিখে রাখছি, এ ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা টি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম। ওকে, এবার দেখে নাও আমি কি বলতে চাইছি, এবারে আমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, দেখে নাও এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটা ত্রিভুজ কি, ত্রিভুজ CP ড্যাশ অ্যান্ড ত্রিভুজ GHI, এই ত্রিভুজটা দেখে নাও, GHI আর CP ড্যাশ, এই দুটো ত্রিভুজ দেখে নাও। এই ত্রিভুজ CP ড্যাশ এটা হচ্ছে পজিশন ভেক্টর ত্রিভুজ, দেখে নাও ট্রায়াঙ্গেল, টোটালটা হচ্ছে পজিশন ভেক্টর, আর ড্যাশ ডেল্টা আর এগুলো সবই কি পজিশন ভেক্টর। তার মানে এখানে যে ট্রায়াঙ্গেল উৎপন্ন হয়েছে এটা সবই পজিশন ভেক্টর, ডিস্টেন্সের জন্য, প্রত্যেকটাই হচ্ছে ডিস্টেন্স, আর ডেল্টা আরও ডিস্টেন্স, আর ড্যাশও ডিস্টেন্স, আরও ডিস্টেন্স। এখানে ভেলোসিটি দেখে নাও, পুরোটাই যে ভেলোসিটি, তাহলে এটা ভেলোসিটি ট্রায়াঙ্গেল, এটা পজিশন ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল। এবার দেখে নাও দুটোর মধ্যে কি অ্যাঙ্গেলটা সেম, এটাও ডেল্টা থিটা, এই টোটালটা এটাও ডেল্টা থিটা। তাহলে আমরা সাইড বাই সাইড যে রেশিও আছে সেটা অনুপাত করবো। অর্থাৎ দেখে নাও যে একটা সমীকরণ থাকে, মানে দুটো যদি ত্রিভুজ থাকে, আমি ত্রিভুজ দুটো দেখাচ্ছি এক্সাম্পল স্বরূপ। এটা তোমাদের ক্লাস 10-এতে এরম টাইপের করেছিলে, তাহলে ABC, ওকে PQR। তাহলে দেখে নাও আমরা যদি করি AB বাই BC, ওকে AB বাই BC, এই দুটো অনুপাত মানে হচ্ছে, তাহলে এর সঙ্গে যদি সাইড বাই সাইড করি তাহলে PQ বাই QR, তাই না, আমরা এরকম বের করি, দেখে নাও এরকম অনুপাত বের করি, AB বাই BC তাহলে ইকুয়াল টু PQ বাই QR, এটা হয় পরস্পর সমান হয়। তাহলে এই কনসেপ্টটা নিয়ে আমরা যদি এই দুটো ত্রিভুজটা দেখি তাহলে সেই ত্রিভুজটা কী হবে, দেখে নাও। তাহলে এখানে সাইড বাই সাইড ফর্মুলা এখানে পুট করবো, তাহলে দেখে নাও ডেল্টা ভি বাই ভি, আমি এই দুটো সাইড নিচে, দেখে নাও ডেল্টা ভি বাই ভি। এটাকে জাস্ট আমি যদি এইভাবে ফর্মে সাজিয়ে দিই, তাহলে এই ত্রিভুজটাকে যেটা ঘুরিয়ে লিখি জাস্ট বোঝার জন্য, কিন্তু যাতে করে আমরা সহজে কম্পেয়ার করতে পারি। এটা হচ্ছে কি ডেল্টা ভি, এটা হচ্ছে ভি, হচ্ছে ভি ড্যাশ, ওকে ডেল্টা ভি
ভি ড্যাশ, তাহলে জি এইচ আই। দেখুন আমরা কম্পেয়ার করছি ওটাকে। তাহলে একটা কাজ করছে ডেল্টা ভি, মানে আমরা ভেলোসিটি ট্রায়াঙ্গেলের সঙ্গে আর কি পজিশন ভেক্টর ট্রায়াঙ্গেলের সঙ্গে আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করব, এর রেশিও বের করবো। দেখেন কীভাবে, দেখেন তাহলে যেটা বোঝালাম সেই অনুযায়ী বলতে পারি কি ডেল্টা ভি বাই ভি। ওকে, এখানে মড দিলাম ডেল্টা ভি বাই ভি, অর্থাৎ এই সাইড বাই এই সাইড, এই দুটো অনুপাত ডেল্টা ভি বাই ভি। তাহলে এখানে কী হবে এই সাইড বাই এই সাইড, তাহলে হচ্ছে কি ডেল্টা আর বাই আর। খুবই সহজ হবে, দেখে নাও ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু ডেল্টা আর, এটা টোটালটা তো ডেল্টা আর বাই আর, তাহলে এটাকে মড দিলাম। তাহলে এখান থেকে আমি যদি ডেল্টা ভি বের করতে যাই তাহলে অর ডেল্টা ভি ইকুয়াল টু ভি ডেল্টা আর বাই আর। ওকে, এটা তাহলে এটা পেয়ে গেলাম। দেখুন তাহলে ডেল্টা ভির মান আমি পেয়ে গেলাম, সেই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কী পাবো, তাহলে অতএব এ ইকুয়াল টু, তাহলে বলতে পারে লিমিট ডেল্টা টি টেন্স টু 0, ডেল্টা ভি এর যায় কী বসাবো দেখে নাও ভি ডেল্টা আর বাই স্মল আর ডেল্টা টি। ওকে, এটা পেলাম। এবার দেখো ভি আর বাই আর একটা ভেলোসিটি, একটা সার্কুলার পাথের রেডিয়াস কি কনস্ট্যান্ট হবে, আর ভিটা কি কনস্ট্যান্ট ভেলোসিটি, তাহলে সেটাও বাইরে যাবে। তাহলে বলতে পারি কি অর এ ইকুয়াল টু ভি বাই আর লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা আর বাই আর ডেল্টা টি। এবার দেখ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি, ওকে আমরা কি জানি এটা তাৎক্ষণিক ত্বরণটা, তাহলে কী হবে, তাহলে এখান থেকে বলতে পারি আমরা উই নো, সেটা কি মানে জাস্ট লিখলেই হবে। ওকে, এটা আরও ডিটেলসে আরও দরকার নেই, এটা শুধু লিখে দেবে। এটা উই নো ভি ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা আর বাই ডেল্টা টি। ওকে, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে লিমিট দেখেন লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা আর বাই ডেল্টা টি, ভিটাকে লিখবে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ওকে, তাহলে অর এ ইকুয়াল টু ভি বাই আর ইন্টু হচ্ছে কি ভি। তাহলে এখানটা আলটিমেট আমরা পেলাম কি দেখে নাও, তাহলে এখানটা আলটিমেট পেলাম কি, তাহলে এখানে যদি মুছে দিই তো এখান থেকে আমরা আলটিমেট পেলাম এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই স্মল আর। এবার যদি আমরা পাথটাকে এই যে পাথে ইন জেনারেল কেস বলতে পারি, ইন জেনারেল কেস the radius of circular path, radius of the circle is capital R, then আমরা বলতে পারি কি a ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। দেখে না, তাহলে এইটা আমরা আলটিমেট বের করলাম। দেখে না এই কনসেপ্ট থেকে কত সহজে, হয়তো তুমি এনসিইআরটি বই দেখে তোমাকে খুব টাফ মনে হবে যে কি এত টাফ কীভাবে করব। নর্মালি আমরা এইচএস লেভেলের ভেক্টর রূপ বা কুলম্বস ল বা আরও অনেক কিছু আছে ইলেকট্রিক ফিল্ডের, যে আমার ভেক্টর ফর্মটা বের করতে হলে কত টাফ মনে হয়, সেখান থেকে এত বড় একটা জিনিস কীভাবে বুঝবো, তাই না? দেখেন তুমি এতটুকু জিনিসের ভিডিও দেখে থাকো, তোমার কাছে আর কঠিন লাগবে না, এটা খুবই সহজ, কত ইজিলি। মেন হচ্ছে কি আমি ধীরে ধীরে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, আগে তো চেষ্টা তো করি বোঝার যে বুঝতে পারছি কি না, তারপর দেখবো টাফ না ইজি আছে। দেখে নাও, আশা করি এইটা যদি আমি যেভাবে বোঝালাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা খুব সহজেই কিন্তু তুমি বুঝতে পেরে যাবে। আর দেখে খুব ইজিলি আমরা কী বের করলাম, অ্যাক্সিলারেশন বের করলাম। তাহলে যে যদি বলে এই বৃত্তপথে মুভ করার সময় যে অ্যাক্সিলারেশন, তার ডাইরেকশন তাহলে কোন দিকে হবে, তাহলে ডাইরেকশনটা হবে কি সেন্টারের দিকে। এটা প্রথমেই আলোচনা করলাম। তাদের কত সহজভাবে আমরা এই পুরো ক্যালকুলেশনটা করলাম। তাহলে এখানে বুঝাচ্ছি কি কোনো পার্টিকেল, তাহলে কোনো পার্টিকেল যদি একটা বৃত্তাকার পথে বা সার্কুলার মোশনে থাকে, তাহলে বৃত্তাকার পথে ঘুরলে সেই বৃত্তাকার পথে মুভ করার জন্য, ঘোরার জন্য, তা সেখানে কী হবে, একটা অ্যাক্সিলারেশন তৈরি হবে, একটা ফোর্স অ্যাপ্লাই হবে বা অ্যাক্সিলারেশন অ্যাপ্লাই হবে। সেই অ্যাক্সিলারেশনটা কোন দিকে হবে, সেন্টার দিকে, ওই বৃত্তপথের কেন্দ্রের দিকে ক্রিয়া করে বলে এই অ্যাক্সিলারেশনকে একে বলা কি, একে আমরা রিপ্লেস করে দেবো কিসে, এসি মিনস কি, সেটা বলা কি সেন্ট্রিপেটাল ফোর্স। ওকে, সেন্ট্রিপেটাল ফোর্স না অ্যাক্সিলারেশন, এটা ফোর্স না, এটা অ্যাক্সিলারেশন বা বলে কি অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ।
তা টোটাল ব্যাপারটা সামরাইজ করি। তো সেটা কি, তাহলে আমরা ভিডিও থেকে কি শিখলাম বা কি বুঝলাম, সেটা হচ্ছে কি কোনো পার্টিকেল যদি একটা ভেলোসিটি নিয়ে মুভ করে, তো বৃত্তীয় পথে ঘুরতে থাকলে সেখানে যে ভেলোসিটি, মানে আমরা জানি প্রত্যেকটা পয়েন্টে তার ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হয়, তার চেঞ্জ হয়, কিন্তু ওভারঅল যে ভেলোসিটি সেটা কনস্ট্যান্ট থাকে। সেই ভেলোসিটি কত? ভি স্কোয়ার। এটা সেই জন্য এটাকে ইউনিফর্ম বলা। টোটাল ওভারঅল যে পাথ হবে, ওভারঅল যে ভেলোসিটি সেটা কনস্ট্যান্ট পাবো, সেটা ভি স্কোয়ার পাবো। আর যদি এমন কোনো বৃত্ত পথে, তাহলে এখানটায় আমি এটা মুছে দিচ্ছি, দেখে নাও। তাহলে কোনো পার্টিকেল যদি এমন কোনো বৃত্তপথে মুভ করে, ভালো করে বুঝে নাও, এটা একটা বৃত্তপথ আছে, এমন কোনো বৃত্তপথে মুভ করে তার ব্যাসার্ধ হচ্ছে আর, ওকে। তাহলে ভেলোসিটি কোন দিকে কাজ করে? স্পর্শক বরাবর উপর দিকে। তাহলে এই ভেলোসিটি মানে এই ভি বেগে মুভ করার জন্য এই পার্টিকেলটার উপর একটা কেন্দ্রের দিকে একটা বল অনুভব হবে, সেই বলের জন্য একটা ত্বরণের সৃষ্টি হবে। সেই ত্বরণটা এই বৃত্তপথের কেন্দ্র বরাবর অর্থাৎ ব্যাসার্ধমুখী এই দিকে হবে। সেই যে এটা কেন্দ্রমুখী হওয়ার জন্য, কেন্দ্রের দিকে হওয়ার জন্য এই ত্বরণটাকে বলা কি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ, ওকে। এবং এইটাকে এখান থেকে আরেকটা কনসেপ্ট মনে রাখতে হবে যে অ্যাক্সিলারেশনটা এই ভেলোসিটির সঙ্গে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার হবে, ওকে, পারপেন্ডিকুলার। তাহলে আমরা দেখে নাও, তাহলে পেয়ে গেলাম এটা যে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন তার মান কত? ভি স্কোয়ার বাই আর। তাহলে কোনো পার্টিকেল যদি ধরলাম ইন জেনারেল আর ব্যাসার্ধে বিশিষ্ট কোনো বৃত্তপথে, আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তপথে, এর ব্যাসার্ধ হচ্ছে আর, ওকে, কোনো বৃত্তপথে যদি ভি বেগে মুভ করে, তাহলে সেখানে কেন্দ্রের দিকে একটা ত্বরণ সৃষ্টি হবে, কেন্দ্রের দিকে একটা ত্বরণ সৃষ্টি হবে। সেই ত্বরণ, যেহেতু ত্বরণটা কেন্দ্রের দিকে হয়, সেই জন্য এই ত্বরণটাকে বলা কি অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। এবং এর মানটা হচ্ছে কত? দেখো এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, খুবই সহজ। এবার দেখানো এই ত্বরণের জন্য এই ফোর্স, যেই ফোর্সের কারণে এই ত্বরণটা সৃষ্টি হয়েছে, তাহলে মুভ করছে বৃত্তপথে, তার জন্য একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সেই ফোর্সটার জন্য এই ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে যেই ফোর্সটার জন্য বা যেই বলের জন্য কেন্দ্রের দিকে ত্বরণটা সৃষ্টি হয়েছে, সেই বলটাকে বলা কি সেন্ট্রিপেটাল ফোর্স। খুবই ইজি, এইটা বুঝতে পারলে এর পরেরগুলো খুবই সহজ। দেখানো তাহলে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা ফোর্স হবে কী হবে? দেখো ফোর্স, তাহলে এফ সি ইকুয়াল টু এম, যদি পার্টিকেলটার মাস এম হয়, এম এসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখেন কত সহজে বেরিয়ে গেল এটা। তাহলে কোনো পার্টিকেল যদি একটা বৃত্তাকার পথে মুভ করে, সেই বস্তুর উপর বা সেই পার্টিকেলের উপর বা সেই চার্জের উপর একটা কেন্দ্রের দিকে বল প্রযুক্ত হবে, সেই বলটাকে বলা হয় কি অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। এবং এই বলের জন্য যে ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটারও অভিমুখ কোন দিকে হবে? কেন্দ্রের দিকে হবে। সেই জন্য এই ত্বরণটাকে বলা হয় কি অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এই নামটা প্রথম যেটা মানে এই নামটা দিয়েছিলেন হাইগেন্স, ওকে। এটা ডাচ সায়েন্টিস্ট ছিলেন, ক্রিশ্চিয়ান হাইগেন্স ছিলেন, ক্রিশ্চিয়ান হাইগেন্স 1673, ওকে, হাইগেন্স, ওকে, হাইগেন্স। তো হাইগেন্স হচ্ছে কি 1673-তে এই নামটা প্রথম দিয়েছিলেন, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। কিন্তু এর কিছু বছর আগে নিউটন বলেছিলেন বলে এটা যদি কোশ্চেন চলে আসে যে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের প্রথম নামকরণটা কে করেছেন, সেটা নিউটন হবে, মানে হাইগেন্স হবে না। উনি বলেছিলেন 1673-তে, কিন্তু এর আগেও কিন্তু নিউটন বলে দেয়। কারণ এটা আমি এই জন্য ডিসকাস করে দিচ্ছি, কারণ এখান থেকে কোশ্চেন আসে। আমি কয়েকটা কোশ্চেন দেখেছি, পুরো এনসিইআরটি বইতে লাইন বাই লাইন তুলে এখান থেকে তুলে কোশ্চেন করেছিল যে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন এই কনসেপ্টটা বা এই নামটা প্রথম কে মানে বলেছিলেন। তো সেটা সঠিক হবে কি, মানে এখানে অপশান দিয়েছে, হাইগেন্স দিয়েছে, তারপরে নিউটন দিয়েছে, আরও নাম আছে। তো সেখানে আমার ভুলবশত হাইগেন্স নামটা বলবো না, এখানে বলবো কি সেটা হচ্ছে কি নিউটন, ওকে। নিউটন প্রথম এই নামকরণটা করেছিলেন, জাস্ট কিছু বছর আগে নিউটন বলে দিয়েছিলেন এটা। তার মানে নিউটন হচ্ছে সেন্ট্রিপেটাল যে অ্যাক্সিলারেশনের মেন কনসেপ্টটা উনি দিয়েছিলেন। আমরা জানি টোটাল মেকানিক্সটা হচ্ছে কি নিউটন করেছিলেন, ওকে। তাহলে এটা হচ্ছে কি কে হবে? নিউটনস, ওকে। তাহলে হাইগেন্স হবে না, এটা নিউটন হবে। নিউটন প্রথম সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের কনসেপ্টটা দিয়েছিলেন এবং তার মানটাই হচ্ছে কি এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এবারে এটাকে আমরা অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, অন্যভাবেও বের করতে পারি। এটা যেমন লিনিয়ার ভেলোসিটি দিয়ে আমরা বা লিনিয়ার স্পিড দ্বারা বের করলাম, এটাকে অ্যাঙ্গুলার স্পিড দিয়েও বের করা যাবে। অর্থাৎ যেই পিকচারটা বা যেই ছবিটা আমি এঁকেছিলাম, অর্থাৎ দেখে নাও এই ছবিটা আমি এভাবে এঁকেছিলাম একটা,
এটা ছিল, এখানটা যে ডেল্টা থিটা ছিল। ওকে, আর টাইমটা বলেছিলাম কি, এখান থেকে টাইমটা ছিল কি ডেল্টা টি, ডেল্টা টি। তাহলে অ্যাঙ্গুলার স্পিডটা কী হবে দেখো না, স্পিড সেটা কী হবে দেখো না, ওমেগা ইকুয়াল টু, আমরা কৌণিক বেগ কাকে বলি, যে কৌণিক সরণ বাই কৌণিক সময়। ওকে, কৌণিক সময়ের, ওকে কৌণিক সময়ের হারকে, মানে কৌণিক সরণের হারকে, কৌণিক সরণ অর্থাৎ ডেল্টা টি, ডেল্টা থিটা বাই ডেল্টা টি। কোন বস্তুর সময়ের সঙ্গে যে কৌণিক সরণ হয়, কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, সেই কোণটা, সেই তার হার কি, তা বলা হয় কি কৌণিক বেগ। অর্থাৎ ওমেগা ইকুয়াল টু ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এবার দেখে নাও, আমরা যদি এই বৃত্তচাপটা তুলি আর যদি বলি যে ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় এবং এর অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা থিটা, আর এইটা সরণটা কত হচ্ছে ধরলাম ডেল্টা এস, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, ডেল্টা এস ইকুয়াল টু কী বলতে পারি, ডেল্টা এস ইকুয়াল টু আর ডেল্টা থিটা। ওকে, আর ডেল্টা থিটা। এবার লিনিয়ার স্পিড বা রৈখিক দ্রুতিটা কী বের করে দেখে না, তাহলে এটা মুছে দিচ্ছি আমি একটু। আচ্ছা, রৈখিক দ্রুতিটা আমরা কী বের করেছিলাম, ভি ইকুয়াল টু ডেল্টা এস বা ডেল্টা টি, সরণের হারকে বেগ বলে। তাহলে ডেল্টা এসের জায়গায় যদি মানটা বসিয়ে দিই তাহলে কী পাবো, আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি। তার মানে বলতে পারি আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি। তাহলে ডেল্টা থিটা বাই ডেল্টা টি মানে কি বললাম, ওমেগা। তাহলে এখান থেকে বলতে পারি ভি ইকুয়াল টু আর ওমেগা। এটা দেখে নাও রিলেশন কার মধ্যে হলো, লিনিয়ার স্পিড আর অ্যাঙ্গুলার স্পিডের মধ্যে। তাহলে এই দুটো পেয়ে গেলাম। তাহলে এই ভি এর মানটা যদি এখানে বসে দিই তাহলে কী পাবো দেখে নাও, তাহলে ভি এর মানটা যদি বসে দিই আমি, তাহলে অতএব বলতে পারি এসি ইকুয়াল টু আর ওমেগা তার হোল স্কোয়ার বাই আর, তার মানে ইকুয়াল টু আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে বলতে পারি আর একটা কাটবে, এসি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। তাহলে এটা আমরা পেলাম, মানে অ্যাঙ্গুলার স্পিড আকারে পেয়ে গেলাম। তার দুটো আকারে পেলাম দেখে নাও। তাহলে আমরা দুটো জিনিস পেলাম এখান থেকে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা দেখে নাও। তাহলে এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর কি এসি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। এটা এই দুটোই ভালো করে মনে রাখবে। এখান থেকে আমরা আরও কিছু বের করতে পারছি, সেটা কি, যে ওমেগার মানটা অ্যাকচুয়ালি কী হবে যদি আমরা 1 রেভলিউশন, মানে একটি পূর্ণ চক্রের জন্য, পূর্ণ আবর্তনের জন্য, তাহলে কী হবে দেখে নাও, এইগুলো একটু জানতে হবে। ওকে, তাহলে একটি পূর্ণ আবর্তনের জন্য একটি পূর্ণ জন্য তার ডেল্টা থিটার মান কত হবে দেখো না, ডেল্টা থিটা কত হবে দেখো না, যদি একটা পূর্ণ আবর্তন অর্থাৎ পার্টিকেল এখান থেকে গিয়ে আবার এখানে উৎপন্ন, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা দেখে নাও। এখান থেকে যদি এখানটায় আসে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আবার এখানে আসলো, টোটাল কত হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে ডেল্টা থিটা হচ্ছে কি 360 ডিগ্রি। আর ডেল্টা টিটা কত হয়ে যাবে, সেটা হচ্ছে কি ক্যাপিটাল টি, টাইম পিরিয়ড হয়ে যাবে। এটা টাইম পিরিয়ড হয়ে যাবে, টাইম পিরিয়ড। ওকে, এটা টাইম পিরিয়ড হয়ে যাবে। তাহলে ডেল্টা টিটা ক্যাপিটাল টি হয়ে যাবে, আর ডেল্টা থিটাটা 360 হয়ে যাবে। তাহলে এখানে ওমেগা ইকুয়াল টু কী বলতে পারি, 360 মানে হচ্ছে 2 পাই। তাহলে বলতে পারি কি ডেল্টা থিটা বাই ডেল্টা টি ইকুয়াল টু হয়ে যাবে কি 2 পাই বাই ক্যাপিটাল টি। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি। তাহলে এটা কী হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড হয়ে যাবে যদি একটা আবর্তনের জন্য। এবার আমরা ফ্রিকোয়েন্সি জানি, ফ্রিকোয়েন্সিটা কি, একটি পূর্ণ আবর্তন, মানে এক সেকেন্ডে কোনো পার্টিকেল যত সংখ্যক পূর্ণ আবর্তন সম্পূর্ণ করে সেটা তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলা। আর বলে দিচ্ছি দেখে নাও, কোনো একটা পার্টিকেল বা কোনো একটা বস্তু 1 সেকেন্ডের মধ্যে যতগুলি পূর্ণ আবর্তন সম্পূর্ণ করবে সেটাই তার ফ্রিকোয়েন্সি, এবং ফ্রিকোয়েন্সিকে লেখা হয় নিউ দ্বারা। এটাকে নিউ বলা হয়। ওকে, দেখে নাও নিউ, বাংলার লি বা এরকম একটা নেই, নিউ বলা। নিউ হচ্ছে কি 1 বাই ক্যাপিটাল টি, 1 বাই ক্যাপিটাল টি হচ্ছে নিউ। এবার যদি আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি বা লিনিয়ার স্পিড এবং সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনকে ফ্রিকোয়েন্সি আকার সাজাতে যায়, সেটা কেমন হবে দেখে নাও। এগুলো ছোটোখাটো জিনিস জানতে হবে, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসে, সেই জন্য ছোটো বিষয়গুলো একটু জেনে নিতে হবে। তাহলে দেখে নাও, তাহলে ওমেগা ইকুয়াল টু কী বলতে পারি 2 পাই, 1 বাই টি হচ্ছে নিউ, তাহলে 2 পাই নিউ।
আর ভিটা কত হবে দেখে নাও, ভি ইকুয়াল টু আমরা জানি কি একটি পূর্ণ আবর্তনের জন্য দেখে নাও ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এখান থেকে এখানে আসতে টোটাল যে দূরত্বটা কত হবে বা ডিস্টেন্সটা কত হবে 2 পাই ক্যাপিটাল আর বাই সময়টা কত হচ্ছে ক্যাপিটাল টি, পর্যায়কাল বলেছিলাম, তাহলে সেটা হচ্ছে কত দেখে নাও ক্যাপিটাল টি। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও 2 পাই আর নিউ, কারণ 1/t ইকুয়াল টু নিউ, তাহলে এখানে ভি পেয়ে গেলাম। তাহলে অ্যাক্সিলারেশনটা কত হবে সি হচ্ছে দেখে নাও, তাহলে কী আছে ওমেগা স্কোয়ার আর ওমেগাটা কত লিখলাম এখানে 2 পাই নিউ তার হোল স্কোয়ার আর, তাহলে কত হচ্ছে দেখো 4 পাই স্কোয়ার আর নিউ স্কোয়ার। ওকে 4 পাই স্কোয়ার আর নিউ স্কোয়ার, এটা হচ্ছে এসি। আমরা অ্যাক্সিলারেশনটাও পেয়ে গেলাম নিউ আকারে। এখান থেকে সেন্ট্রিপিটাল ফোর্সটাও বের করতে পারো এফসির যদি এখানে মান বসিয়ে দিই। ওকে টোটাল ছোটোখাটো বিষয়গুলো আছে, একটু দেখে নেবে ভালো করে, খুবই সহজ আছে। মেন কনসেপ্ট থেকে ফর্মুলা যে পেয়েছিলাম সেই ফর্মুলা শুধু মানটা বসিয়ে দেবে। এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে কি সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্রিক বল সম্পর্কে। অভিকেন্দ্রিক বলটার সম্পর্কে একটু ডিটেলসে কয়েকটা জিনিস জেনে নিতে হবে, কারণ এখান থেকেও কয়েকটা কোশ্চেন আছে, বিশেষ করে দেখবে এনসিইআরটি থেকে এরকম কোশ্চেন অনেকটা তুলে দিয়েছে। তাহলে এখান থেকে আলটিমেট আমরা বুঝলাম কি কোনো বৃত্তপথে যার ব্যাসার্ধ হচ্ছে আর, সেখানে কোনো একটা ইউনিফর্ম সার্কুলার মোশনে কোনো পার্টিকেল মুভ করে যার ভেলোসিটি ভি, তাহলে এর কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করবে এবং তা মানে একদিকে একটা বলও প্রযুক্ত হবে, এই বলের জন্য ত্বরণ উৎপন্ন হয় কেন্দ্রের দিকে। তাহলে সেই বলটাকে বলা হয় কি অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স, এবং সেই অ্যাক্সিলারেশনটা কী বলা হয় কি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এবার এখান থেকে সর্বদা মনে রাখবে একটা পয়েন্ট হিসাবে, প্রথম পয়েন্ট আছে কি এফসি পারপেন্ডিকুলার ভি, অর্থাৎ এখানে যে অভিকেন্দ্র বলটা সেটা যে বেগ হবে সেই বেগের সঙ্গে কি লম্ব পরস্পর পারপেন্ডিকুলার হবে। এই পয়েন্টটা মনে রাখবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কি যে এই ফোর্সটা হচ্ছে কি ভ্যারিয়েবল ফোর্স। ওকে ফোর্সটা আছে এফসি, এফসি ইজ এ ভ্যারিয়েবল ফোর্স অর ভেক্টর। কারণ কি দেখে নাও, যখন এই ডাইরেকশন দেখে নাও, যখন পার্টিকেলটা এখানে থাকবে তখন এফসির অভিমুখ হবে কোন দিকে এদিকে, যখন পার্টিকেলটা এখানে থাকে তখন এফসির অভিমুখ এদিকে, যখন এখান থেকে এখানে এইদিকে। তার মানে এর অভিমুখ কি প্রত্যেকটা পয়েন্টে কি চেঞ্জ হচ্ছে, তাই না? প্রত্যেকটা যদি এই দিকে সর্বদা তাহলে এখানে থাকলে কী হতো ডাইরেকশনটা এইদিকে হতো, এখানে থাকলে এই দিকেও যেত, কিন্তু না সর্বদা প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে এবং সেটা সর্বদা একটা একদিকে আছে, সেটা হচ্ছে কি কেন্দ্রের দিকে। সেই জন্য এফসির মান যে বৃত্তপথের বিভিন্ন জায়গায় এর অভিমুখ চেঞ্জ হবে, সেটা কোন দিকে হবে সর্বদা কেন্দ্রের দিকে ক্রিয়া করবে। ওকে আর একটা জিনিস মনে রাখবে, এই বলের জন্য কিন্তু কোনো কৃতকার্য হয় না, অর্থাৎ এইটা হচ্ছে কি কার্যহীন বল, অর্থাৎ অভিকেন্দ্র বল হচ্ছে কি কার্যহীন বল। তাহলে এর জন্য কোনো কার্য পাওয়া যায় না, আমরা কোনো ক্ষমতাও পাওয়া যায় না। যদি আমরা এর সময় লিখি ক্ষমতা লিখিয়ে দেখানো, অর্থাৎ পি পাওয়ার ইকুয়াল টু জানি কি W/T, অর্থাৎ W ইকুয়াল টু যদি বলি এফ, ওকে এফ ডট এস প্রোডাক্ট, এফ ডট ভেক্টর প্রোডাক্ট ডট প্রোডাক্ট হয় টি, তাহলে এফএস, ওকে এফএস কস থিটা বাই টি, তাহলে বলতে পারি কি এফ কস থিটা S/T হচ্ছে ভেলোসিটি, তাহলে বলতে পারি কি এফ ভি কস থিটা, তার মানে কী হবে এটা এফ, তাহলে কস থিটা দেখে নাও, কস থিটা যদি হয় তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দেখে নাও, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, এটা যদি পি হয় তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে কি দেখে নাও এফসি আর হচ্ছে ভেলোসিটি, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এফ ভি কস 90 ডিগ্রি, তাহলে কস 90 0, তাহলে অবশ্যই পি ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখে নাও তা সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বলের জন্য যে ক্ষমতা হবে সেই ক্ষমতাটা কী হবে 0 হবে, অর্থাৎ অভিকেন্দ্র বলের জন্য কোনো কার্য করবে না, অভিকেন্দ্র বল হচ্ছে কার্যহীন বল একটা। ওকে আর এর জন্য যে কাইনেটিক এনার্জি কোনো পরিবর্তন, এটা মনে রাখবে যে অভিকেন্দ্র বলের জন্য কাইনেটিক এনার্জি বা গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, না কমে যাবে না বেড়ে যাবে, এর কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। শুধু অভিকেন্দ্র বলটা কী হয় যে অভিকেন্দ্র ত্বরণের যোগান দেয়, অভিকেন্দ্র বল কী করে অভিকেন্দ্র ত্বরণের যোগান দেয়। ওকে তাহলে এইটা ভালো একটু মনে রাখবে। ওকে তা দেখে নাও আজকে যে টোটাল এই চ্যাপ্টারের যে লাস্ট একটা টপিক বাকি ছিল সেটা একটু ডিটেলসে আলোচনা করে দিয়েছি। নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারে আমি অঙ্কগুলো আলোচনা করব। আজকে যেইগুলো বোঝালাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে।
তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।